গুড মর্নিং। আমরা আজকে পন্ডিচেরিতেই আছি, আজকের দিনটাই পন্ডিচেরিতে থাকবো। টুডে ইজ আ স্পেশাল ডে ফর আস। ইটস আওয়ার অ্যানিভার্সারি। Yeah, seventh. 7th anniversary it is. So let's start the day. যে হোমস্টেটায় আমরা রুম নিয়েছি এয়ারবিএনবিটায়, সেটা রক বিচ থেকে 2-2.5 কিলোমিটার মতো। তো আমরা এখানে এসেছি এখন বেকার স্ট্রিট বলে যে ক্যাফেটা আছে সেখানে ব্রেকফাস্ট করব। কাল রাত্রে ওই করোম্যান্ডেল ক্যাফেতে ডিনার করেছি। ক্যাফেজ আর হিউজ কস্টলি হিয়ার। এটা রোড সেফটি উইক চলছে, তো স্কুলের ছেলেমেয়েরা ক্যাম্পেইনে বেরিয়েছে। দিস ইজ রক বিচ। চলে এসেছি আমরা আজকের ব্রেকফাস্ট করতে বেকার স্ট্রিট। এই জায়গাটা ফ্রেঞ্চ আইটেমসের জন্য বিখ্যাত শুনেছি। হ্যাঁ, ঢুকবো পরে, আগে একটা সেলফি তোলা চাই। So here are the items that Baker Street offers. Looks lucrative. Croissant try করব আমি। I actually love croissant. ওখানে ঝাল কিছু আছে, ওগুলো সব মিষ্টি, এখানে ঝাল জিনিসও আছে। চিজ কুইশে, স্পিনাচ কুইশে, and here they have cakes. দেখো কি নেবে, চলো অর্ডার করা যাক কিছু। এই স্যান্ডউইচটা দুর্দান্ত খেতে। আর দিস ইজ মাই লং ক্রেভড ফিশ অর ফিশে, হোয়াট এভার দে প্রনাউন্স ইট অ্যাজ। আমি যে আসল মানে অ্যাকচুয়াল টেস্টের ফিশে খেতে কতদিন ধরে চাইছিলাম, তার কোনো ইয়ত্তা নেই। বেকার স্ট্রিট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পন্ডিচেরির অরবিন্দ আশ্রমের দিকে। অরবিন্দ আশ্রমটা এখান থেকে 800 মিটার দেখাচ্ছে, হেঁটে ওই প্রায় 10 মিনিট আর কি লাগবে। বেকার স্ট্রিটে খাবার কিন্তু খুব ভালো ছিল। লেটস গো টু অরবিন্দ আশ্রম নাও। পন্ডিচেরি আশ্রমের সামনে আছি আমরা। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো আমি এখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউড না। চলো এবার আমরা ভেতরে যাব। এই পন্ডিচেরি আশ্রমটা ইজ কি বলবো, একটা সব থেকে বড় কারণ আমার পন্ডিচেরিতে আবার ফেরত আসার। পন্ডিচেরি আমি আগে এসেছি, এটা সেকেন্ড টাইম পন্ডিচেরিতে, তো এটা একটা মানে অন্যতম কারণ পন্ডিচেরিতে ফেরত আসার। বাট দ্য থিং ইজ, লাস্ট টাইম when I came, Pondicherry was calmer, Pondicherry was quieter, Pondicherry was more serene, I would say. যে ফিলটা এখন আর পাচ্ছি না আমি। এই জন্যই হয়তো বলে যে কোনো একটা জায়গা, যে জায়গাটা প্রিয়, সেই জায়গাটাতে ফেরত যেতে নেই, তাহলে যে সুখ স্মৃতিটা সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আই হোপ আশ্রমের ভেতরে আই উড বি এবল টু চেরিশ দ্য মেমোরিজ। চলো ঢোকা যাক, মানে চলো না, ভিডিওতে তো ভিডিও করতে পারবো না, ঘুরে আসি আমরা। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু ফ্রেঞ্চ কলোনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস দেখা হয় জায়গাটা অপূর্ব লাগে, লিটারালি অপূর্ব। তো সেই রেসপেক্টে মানে
ইটস আ প্রুফ যে নেভার ট্রাস্ট দ্য ভিডিওস অর ফটোজ, কাম বাই ইয়োর সেলফ অ্যান্ড চেক ইট আউট। যাই হোক, তো আমরা এই পন্ডিচেরিতে যেহেতু স্টে করছি, আমি ভাবলাম একবার গাড়িটার একটু ব্রেক শুটা চেক করিয়ে নিই। আমার যে মেকানিক দাদা আছে শানুদা কলকাতাতে, ওকে আমি ভিডিও কলিংয়ে দেখালাম। ও তো বললো চলে যাবে, এখনও মোটামুটি 2000 কিলোমিটার চলে যাওয়া উচিত। এখান থেকে কলকাতার এক্স্যাক্ট ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 1900 কিলোমিটার, 2000ই বলা যায়। হাইওয়ে রাইডই হবে মোস্টলি, যদিও এখন লোকালে ঘুরছি। তো ও বললো 2000 কিলোমিটার চলে যাওয়া উচিত। এবার আমি লাস্ট যখন ব্রেক শু চেঞ্জ করিয়েছিলাম তারপরে প্রায় 5600 5700 কিলোমিটার চালিয়েছি। এবং আদি কৈলাসের পরে অবশ্যই, এবং হায়দ্রাবাদ আসার আগে নভেম্বরের শুরুতে। তো তারপরে 5500 কিলোমিটার ইজ নট আ বিগ রান টু চেঞ্জ দি ব্রেক শুজ ফর শিওর। কিন্তু আমরা যে প্রক্সিমিটিতে যে ইন্টেন্সিটিতে গাড়ি চালাই, সেই রেসপেক্টে 5500 কিলোমিটারটা অনেকটাই ঠিক আছে। হায়দ্রাবাদে লোকালে প্রচুর চালানো হয়েছে, ডেইলি অন্ততপক্ষে প্রায় 45-50 কিলোমিটার সেই ট্রাফিকে ব্রেক শুর ফুল ইউজ হয়। তাছাড়া আমরা চালাই দুজন উইথ পেলিয়ান অ্যাকচুয়ালি, তার সাথে হচ্ছে লাগেজেস থাকে। সেই রেসপেক্টে হাইওয়েতে ক্রুজ করি 80-90 স্পিডে, এবং প্রচুর ব্রেক ইউজ হয়। সেই রেসপেক্টে ইটস আ গুড কিলোমিটার রান। তো আরও 2000 কিলোমিটার চলে যাবে, মানে হোপফুলি হয়তো 7500 কিলোমিটার চলে যাবে। তো ইটস নাইস ফর মি। তো আমার নিজের তাও মনে খুঁত ছিল, যে কারণে এই সার্ভিস সেন্টারে এসেছিলাম। দুজন আলাদা আলাদা মেকানিককে দিয়ে চেক করালাম, ওরা বললো চলে যাবে 2000-2500 কিলোমিটার। তো আমি ভাবছিলাম এনারা যদি বলেন যে চেঞ্জ করতে হবে, তাহলে আমি আজকেই চেঞ্জ করে নিতাম। তো যাই হোক, আমার মেকানিক দাদা আর এনারা দুজন আলাদা আলাদা করে বললেন যে চলে যাবে, দেন ফাইন, আমি আর চেঞ্জ করাচ্ছি না। তো আপাততভাবে এটাই হচ্ছে ব্যাপার, ব্রেক শু চেঞ্জ করাতে লাগছে না। বাকি আপাতত প্রবলেম কিছু ফেস করিনি, দেখা যাক অন দি গো কি আসে। পন্ডিচেরিতে টুকটাক অনেকই ট্যুরিস্ট স্পট বা সাইট সিইং স্পটস যাকে বলে আছে, মন্দির, চার্চ এটসেট্রা। তো আমরা মেইনলি প্ল্যান করেই এসেছিলাম যে আমরা বিভিন্ন পপুলার ক্যাফেগুলোতে ফ্রেঞ্চ খাবার দাবার ট্রাই করব। আর যেটা একটা জিনিস আমাদের লিস্টে ছিল, ব্যাক ওয়াটারে বোটিং, যেটা এখন আমরা অন দ্য ওয়ে। একটা র্যান্ডামলি রাস্তায় অ্যাড দেখে সেটা থেকে ফোন করে আমরা এসেছি। লেটস সি। আমরা বোটিং করতে এসেছি এখানে। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট, ফার্স্ট লার্জেস্ট তো উই অলরেডি হ্যাভ ইন ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আছে। তো সেইখানে ব্যাকওয়াটার বোটিংয়ের জন্য আমরা এখানে এসেছি। দিস ইজ শ্রী আন্নাই বোটস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স। তো পার পারসন 500 করে পার্সোনাল বোট আমরা নিয়েছি। আমরা চলেছি এখন বোটের মধ্যে। বাবা, সামনের বোটটা কত দুলছে, আমাদের বোটটাও দুলছে, জন্য হাওয়া, বাপরে দুলছে। এটা ব্যাক ওয়াটার না, এখন তো সমুদ্রের মধ্যে ভেসে যাচ্ছে, এটা তো ব্যাক ওয়াটার নয়। Okay. We can't go there. We can't go there. Okay. Mango. দেখা যাচ্ছে ঢেউটা, ওটা সমুদ্রের ঢেউ, এটা কানেক্টার, আর ওই দিকে হচ্ছে নদী। তো আমরা কানেক্টারের অংশটা দিয়ে যাচ্ছি। অ্যান্ড এই বোটগুলো, যে বোট আমরা চড়েছি, এই বোটগুলো কিন্তু ওই দিকে
সমুদ্রের দিকে। না এইটা হচ্ছে পন্ডিচেরির মেইন ফিশিং হারবার, আমরা ক্রস করছি এখন। এই হচ্ছে ম্যানগ্রোভের এন্ট্রান্স, শুরু হচ্ছে ম্যানগ্রোভ এখান থেকে, ম্যানগ্রোভ ফরেস্ট। আমি সামনে এসে বসেছি, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। একটা টুপি বা সানগ্লাস আনা উচিত ছিল আমাদের, যেটা আমরা আনি। ওই যে ওইখান থেকে একটা লঞ্চ আসছে, বোট আসছে, বোট, নৌকো নৌকো। ও এখানে জলটা বেশি গভীর নয়, একটা লোক দাঁড়িয়েও আছে। আচ্ছা, মাছ ধরছে। কি অদ্ভুত সুন্দর শান্ত একটা ফিলিং, মানে এখানে এসে ফিল করতে হবে এটা। ওকে, আমি চুপ করবো এবার। এখন আমরা আরিকামেডু বলে জায়গাটায় আছি। এটা এনশিয়েন্ট আর্কিওলজিক্যাল সাইট। এটার সিগনিফিকেন্স হচ্ছে এখানে রোমান ট্রেডিং পোস্ট ছিল। তো এই ম্যানগ্রোভ ফরেস্টটার বোটিং রাইডটা নিলে এখানে দাঁড় করায় আর এখানে ভিজিট করা যায়। একেবারেই ধ্বংসস্তূপ, কিছুই নেই প্রায়, বলতে গেলে কিছুই বোঝা যাচ্ছে না চারিদিকে কি আছে। আমাদের বোটে ঘোরাফেরা হলো, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে ইচ্ছে আছে ওই অরোভিল মাতৃমন্দিরের দিকে যাওয়ার। তো এবার চলো দেখা যাক অরোভিল মাতৃমন্দির। আমাদের যে হোমস্টেটা ওখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছিল, এখান থেকে কত কিলোমিটার আমি এখনও দেখিনি। খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম আধা ঘন্টা 40 মিনিট লাগবে। এখন মোটামুটি 12:30 মতো বাজে। চলো বেরোনো যাক। অরোভিল মাতৃমন্দিরের সামনে আছি আমরা, তো চলো এবার ঢোকা যাক। পার্কিং আছে এখানে, পার্কিং চার্জেস 50 রুপিস ফর 2 হুইলার। দ্যাটস আর টুডেজ লাঞ্চ। আমি নিয়েছি পোঙ্গল প্লেট, আর ইন্দ্রনীল নিয়েছে ভেজ থালি, না উইথ 2 মেদু বড়াস। আমরা অরোভিলের মধ্যেই লাঞ্চটা করছি, চলো খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। তারপর মাতৃমন্দির দেখতে যাবো। মাতৃমন্দিরের দিকে আমরা যাচ্ছি। এটা একটা টোটাল 1.5 কিলোমিটারের ট্রেল, যেটা কিনা হেঁটেই যেতে হয়। নো আদার অপশন, নো আদার ওয়ে। হাঁটতে না পারলে যেতে পারবে না। তো তার আগে তো আমরা খেয়ে নিলাম, এনার্জি সঞ্চয় করে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি। এইরকম মাঝখানে মাঝখানে দোকানপাট আছে, আর পুরো একদম জঙ্গলে ঘেরা একটা রাস্তা, সেখান দিয়ে যেতে হবে। নাইস।
ভেরি নাইস। মাতৃমন্দিরের সামনে আমরা আছি। এটা ভেতরে যাওয়া যায় না, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। ভেতরে যাওয়া যায় না, হেঁটে আসার জায়গাটা, রাস্তাটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু আই ডোন্ট নো ওয়াই ভেতরে যাওয়া যায় না। বাইরে একটা পরীক্ষা মতো কাটা আছে, এখান থেকেই দূর থেকে দেখতে হয়। পন্ডিচেরির জন্য যখন আমরা এয়ারবিএনবি সার্চ করছিলাম, মাতৃমন্দিরের এই জায়গাটা, এটার নাম হচ্ছে ইরুম্বাই, এখানেও আমরা কিন্তু অনেক হোটেলস পেয়েছিলাম, এয়ারবিএনবি পেয়েছিলাম। কিন্তু এখানে থাকলে রক বিচের দিকে যে জায়গাগুলো, হোয়াইট টাউন, ফ্রেঞ্চ কলোনি, এগুলো পুরো মিস হয়ে যায়। অনেকটা দূরত্ব, এটা প্রায় 25 কিলোমিটার। তো ওই দিকটাতেই থাকাটা বেটার। আমরা এখন প্রমিনেট বিচে আছি। প্রমিনেট, নেট না ড, প্রমিনেট, 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 প্রমিনেট বিচে আছি। তো এখানে কোনো বিচে নামা যায় না নাকি, কে জানে। রক বিচটা যেটা গেলাম সকালবেলা, সেটাতেও নামা যাচ্ছিল না, এটাতেও তো নামা যাচ্ছে না। মানে প্রচণ্ড উত্তাল, বঙ্গোপসাগর এমনিতে উত্তাল অবশ্যই, এখানে সমুদ্র আরও বেশি উত্তাল। দীঘা বা ওই কি বলে উড়িষ্যার চিল্কা, চিল্কা তো শান্ত, চিল্কা শান্ত, চিল্কা তো এমনিতেও ব্যাকওয়াটারই। হ্যাঁ, পুরী এগুলোর থেকে অনেক বেশি অনেক উত্তাল, খরস্রোতা সমুদ্র এখানে, যে কারণে পাড়ে বোল্ডার ফেলা রয়েছে আর নামতে বারণও করেছে, নিষিদ্ধ অ্যাকচুয়ালি। ওখানে লেখাও রয়েছে যে নামা যাবে না এরকম। স্নান করা একেবারেই নিষিদ্ধ। অসাধারণ বোঝাই যাচ্ছে এখানে স্নান করতে পারবে না কোনো মানুষ, খুব স্বাভাবিকভাবে, কারণ নামতে গেলেই সে মানে আচার খাবে, বাড়ি খাবে, এত এত ঢেউ, মারাত্মক ঢেউ, মারাত্মক। খুব ভালো লাগছে দেখতে। এই মুহূর্তে বিচে কোনো বৈদেশিক নাগরিক নেই, দেখা যাচ্ছে না। তারা হয়তো ওই প্রখর রোদে প্রচণ্ড উত্তপ্ত হয়ে গেছে, সানবার্ন বেশি হয়ে গেছে তাদের। এখানে মানে ইন্ডিয়ানসদের থেকে বিদেশিদের সংখ্যা বেশি না হলেও প্রায় সমান সমান দেখছি। আর মূলত সবাই, আমার তো বেশিই মনে হলো সকাল থেকে। স্বাভাবিকভাবেই ফরাসি, কারণ এখানে ফরাসি উপনিবেশ ছিল এককালে, আমরা জানি। তাছাড়া যে আশ্রম রয়েছে বা ওই অরোভিল রয়েছে, সেখানে সেটা বরাবরই শুরুর সময় থেকেই ফরাসি অধ্যুষিত বা কি বলবো, ফ্রেঞ্চ ড্রিভেন কাইন্ড অফ। তো সেই রেসপেক্টেই হয়তো পর্যটকের সংখ্যা বেশি, বিদেশি পর্যটকের সংখ্যা। যাই হোক, এখন তারা কম সংখ্যায়, আবার হয়তো বিকেলের পরে তারা বেরোবেন। আমরা রক বিচের দিকটায় যাই নাকি, ক্যাফে দেখি, ক্যাফেতে যাই। রক বিচের দিকটাই যাই, কারণ একই, কোনো ডিফারেন্স তো আমি দেখছি না। একই রকম দেখতে দুটো বিচ। হ্যাঁ, অরোভিলটা মনে হয় একটু আলাদা দেখতে ছিল, কিন্তু অরোভিলটা 15 কিলোমিটার দূরে ছিল, তাই না আর গেলাম না। অরোভিলটা মানে মূল পন্ডিচেরি ভূখণ্ড বা শহর থেকে একটু দূরে আর কি। ইরুম্বাই জায়গাটা ওই হাই রোড দিয়ে গেলে টোল প্লাজা ক্রস করে যেতে হয়, তার বোঝাই যায় মেইন টাউন থেকে বেরিয়েই যাওয়া হচ্ছে আর কি অরোভিলটা। রক বিচটা খুবই কাছে আমাদের এয়ারবিএনবিটা থেকে, যেটা তখন বলছিলাম। তো একটু এসে বসলাম কিছুক্ষণ। এখন মানে বিকেল, এখানে তো দেরিতে সন্ধে হয়, তো বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া। আর এখানে বিচের অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম, আমরা যেরকম বিচ দেখে অভ্যস্ত সেরকম বিচ নয়, এখানে একদম অন্যরকম বিচ। তো আওয়াজে আমি জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। এখানে কিছুক্ষণ বসবো, বসে তারপরে রুমে যাব, একটু ফ্রেশ হবো, রেস্ট নেবো, দিয়ে তারপরে আবার ডিনার করতে বেরোবো। আমরা চলে এসেছি হোটেল গ্র্যান্ড ডি ইউরোতে। এখন সারপ্রাইজিংলি পুরো ফাঁকা, যদিও একটু আগে আমরা যখন ঢুকলাম তখন অনেক লোক ছিলেন। এই আমার পিছনে যে টেবিলটা আছে, এই টেবিলটায় পুরো ভর্তি লোক ছিলেন এবং সবাই বিদেশি। যাই হোক, তো এখন আমরা খেতে বসবো, খাবার অর্ডার করেছি, দেখা যাক খাবারটা কতক্ষণে আসে। খিদেটা একদম সেরকম পাইনি, তো আমরা একটা পিৎজা অর্ডার করেছি, দেখা যাক পিৎজাটা কেমন খেতে হয়। এই জায়গাটার ডেকরটা কিন্তু খুব সুন্দর।
ভীষণ সুন্দর ডেকরটা, একদম সেই পুরোনো দিনের ব্রিটিশ আমলের ডেকর, একদম এই দাবার কোটের মতো যে মেঝেটা, দিস আই লাইক দ্য লট। ভেতরেও জায়গা আছে। ও আচ্ছা, ভেতরটা বার। দিস ইজ দ্য রেস্টুরেন্ট সেকশন। আমাদের পিৎজা চলে এসেছে। ইন্দ্রনীল আমাকে কেটে পিৎজাটা দিয়ে দিক, তারপরে আমরা খাওয়া শুরু করব। চলো খাওয়া শুরু করা যাক। এই হচ্ছে হোটেলটার ক্যাফেটার আউটসাইড। প্রিটি ক্যাফে অ্যান্ড বিগ এনাফ টু নট অ্যাট অল আ কোজি ক্যাফে। And here is the name, Grand Hotel de Europe. Seems like অনেক পুরনো হোটেল। And here are the menus. আমরা পিৎজা ট্রাই করেছি, দ্যাট ইজ প্রাইমো পিৎজা। দিজ আর উড ফ্রাইড পিৎজা, যেরকমটা খেয়ে মনে হলো আমাদের। প্রচুর খেয়ে নিচ্ছি, প্রচুর, মানে আই ওয়াজ লিটারালি ফুল ইন 2 slices। খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে রাত্রিবেলা। গতকালও রাস্তাটা এরকমই সুন্দর লাগছিল, মানে পুরো হোয়াইট টাউনের রাস্তাগুলো রাত্রিবেলা বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা এখানে বেকার স্ট্রিটে এসেছিলাম অ্যাকচুয়ালি ইয়ে করার জন্য, কিছু সকালবেলার খাবার দাবার নেওয়ার জন্য, বাট দ্যাট ইজ ক্লোজড। পাশের একটা ক্যাফে থেকে, বেকারি থেকে আমরা কিছু আইটেমস নিয়ে নিয়েছি। ক্রসা নিয়েছি একটা, আর একটা ক্রিম ফিল্ড ক্রসা নিয়েছি। যাই হোক, দ্যাটস নট দ্য পয়েন্ট, বাট দ্য পয়েন্ট ইজ কি সুন্দর ওয়েদারটা এখানে। জাস্ট লুক অ্যাট দ্য সারাউন্ডিংস, কি অপূর্ব লাগছে ওয়েদারটা এখানে এখন। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ওয়েদারটা এখানে এখন এই মুহূর্তে কতটা সুন্দর লাগছে সেটা অবশ্যই ভিডিওতে মানে তার 1%ও হয়তো বোঝা যাচ্ছে না। This much beautiful the ocean looks like at night. অ্যানিভার্সারি উপলক্ষে ডিনারটা কিন্তু বেশ ভালোই হলো। সাধারণত এরকম থিন ক্রাস্টের পিৎজা খুব কম পাওয়া যায় আমাদের নিয়ারেস্ট অ্যাভেলেবল স্টোরগুলোতে। তো ভালো ছিল, খুবই ভালো ছিল। উড ফ্রাইড পিৎজা ছিল, মানে দিস ইজ প্রবাবলি দ্য সেকেন্ড টাইম আই ট্রাইড উড ফ্রাইড পিৎজা, আর ইন্দ্রনীল প্রথমবার খেলো, তো ভালো লেগেছে খেতে আমাদের। তো দ্য ডে এন্ডস অ্যান্ড সো ডাজ দ্য ভ্লগ and I would say the series as well, কারণ আমরা কালকে থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। আর বাড়ি মানে আমাদের নিজেদের বাড়ি, কলকাতা। এবারে আমরা হায়দ্রাবাদ ফিরছি না, এখান থেকে কলকাতা ফিরবো। তো কলকাতা টু হায়দ্রাবাদের জার্নি তোমাদেরকে অলরেডি আমরা খুব ডিটেলসে একটা ব্লগ বানিয়ে দেখিয়েছি। আর এই যে রাস্তাটা যেটা আমরা পন্ডিচেরি থেকে কলকাতা কভার করব, দ্যাট উড বি থ্রু দ্যাট ওয়ে মোস্টলি। মানে যেমন আগামীকাল আমরা বিজয়ওয়াড়াতে থাকার ইচ্ছা আছে, বিজয়ওয়াড়া থেকে পরের দিন ইচ্ছে আছে গোপালপুর, অ্যান্ড দেন গোপালপুর থেকে তারপরের দিন বাড়ি। 3 দিনে কভার করব 1900 কিলোমিটার টোটাল পন্ডিচেরি থেকে কলকাতা।
তো সেটার আর আমি ভিডিও করব না, রেকর্ড করব না, বিকজ ইউ অলরেডি নো দ্য ওয়ে, বিকজ উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য রুটস, রাইট? তো ওকে, টাটা, বাই বাই এবারের মতো। পরের ব্লগে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।